কেমন আছো তোমরা সব? আশা করি ভালোই আছো। আমিও ভালো আছি। আজ আমি তোমাদের পাঠ্য বইয়ের একটা কবিতা বিষয়ে আলোচনা করব। ঠিক আছে? এই কবিতাটা তোমাদের পাঠ্য বইয়ে তোমরা পেয়ে যাবে পেজ 64। এই কবিতাটা সম্পর্কে আলোচনা করি। এই কবিতাটি নিয়ে আজ আমরা বিস্তারিত আলোচনা করব। Shall I compare thee with summer's day? উইলিয়াম শেক্সপিয়ার। এটা একটা সনেট তোমার। তো Shall I compare thee with summer's day? আমি কি তোমাকে তুলনা করতে পারি গ্রীষ্মকালের একটি দিনের সঙ্গে? Shall I compare thee with summer's day? এটা উইলিয়াম শেক্সপিয়ারের লেখা। এই কবিতা প্রসঙ্গে আমরা আসার আগে উইলিয়াম শেক্সপিয়ার সম্পর্কে একটু জানার চেষ্টা করি। এটা জানা আমাদের দরকার। তো উইলিয়াম শেক্সপিয়ার টেক্সট বইয়ে তোমাদের কি বলবো, যে উইলিয়াম শেক্সপিয়ার ওয়ার্ল্ড ফেমাস ড্রামাটিস্ট, একজন বিশ্ববিখ্যাত নাট্যকার এবং সনেটের সম্রাট, সনেটিয়ার। তো এই ওয়ার্ল্ড ফেমাস ড্রামাটিস্ট উইলিয়াম শেক্সপিয়ার এর বিষয় কিন্তু আমাদের অনেক কিছু ধোঁয়াশা রয়েছে। উই নো লিটিল অ্যাবাউট দিস ওয়ার্ল্ড ফেমাস ড্রামাটিস্ট। এই বিশ্বে বরেণ্য বা বিশ্ববিখ্যাত এই নাট্যকার সম্পর্কে আমরা খুবই অল্প জানি। এর প্রোফাইল সম্পর্কে, পার্সোনাল লাইফ হিস্ট্রি সম্পর্কে স্পষ্ট খুব বেশি জানা যায় না। তবে এটা ধরে নেওয়া হয় যে তিনি এই 1564 সালে জন্মগ্রহণ করেছিলেন। 1564 সালে জন্মগ্রহণ করেছিলেন। ইংল্যান্ডের একটা অঞ্চল, একটা এরিয়া তোমার স্ট্র্যাটফোর্ড। এই স্ট্র্যাটফোর্ডে তোমার 1564 সালে জন্মগ্রহণ করেন উইলিয়াম শেক্সপিয়ার। পসিবলি, সম্ভবত, হি ওয়াজ দ্য থার্ড চাইল্ড অফ হিজ প্যারেন্টস। তিনি তার পিতামাতার তৃতীয় সন্তান ছিলেন। জন শেক্সপিয়ার and Mary Shakespeare and Mary Shakespeare এই দুজন তার ভাই বোন দুজন ছিলেন, তার বড় এল্ডার ব্রাদার্স এন্ড সিস্টার, জন শেক্সপিয়ার এন্ড মেরি শেক্সপিয়ার। তো যাই হোক, he could not continue his childhood education.
তিনি তার বাল্যকালের শিক্ষা কিন্তু স্মুথলি চালাতে পারেননি বিকজ অফ ফাইন্যান্সিয়াল হার্ডশিপ, মানিটারি ক্রাইসিস। আর্থিক সংকট, আর্থিক দৈন্যতার কারণে তিনি তার বাল্যকালে পড়াশোনা চালাতে পারেননি। He had to help his father's work to run their family. তার বাবাকে তাকে সাহায্য করতে হতো মানে তাদের সংসার চালানোর জন্য, ঠিক আছে? তো he had to help his father's work to run the family. তাদের মানে সংসার পরিবার চালানোর জন্য বাবার কাজে সাহায্য করতে হতো। তার জন্য he could not continue his education in his childhood days. Okay? So it is a matter of conjecture. এটা একটা অনুমানের বিষয় যে উইলিয়াম শেক্সপিয়ার was compelled to marry at the very young age a woman 8 years older than him. যে খুব অল্প বয়সে উইলিয়াম শেক্সপিয়ারকে বাধ্য করানো হয়েছিল তার চাইতে 8 বছরের বড় একজন মহিলার সঙ্গে বিয়ে মানে করতে আর কি। তার চাইতে 8 বছরের বড় একজন মহিলার সঙ্গে তার বিয়ে দেওয়া হয়েছিল। এটা একটা অনুমানের বিষয়। ইট ইজ এ ম্যাটার অফ কনজেকচার, ইট ইজ এ ম্যাটার অফ ফ্যান্সি। তবে যাই হোক, ইট ইজ অলসো সেড, আরো বলা হয় যে উইলিয়াম শেক্সপিয়ার had to look after the horses of the rich community and aristocratic high family. যারা অভিজাত সম্প্রদায়, ধনী সম্প্রদায়, তাদের তিনি ঘোড়া দেখাশোনা করতেন, এরকম বলা হয়। He had looked after the horses of the rich and the people of aristocratic high family. At a time, he was acquainted, he was familiarized with a respectable theatrical company. A respectable theatrical company একটা নাট্য কোম্পানি, থিয়েট্রিক্যাল হাউস। এই থিয়েট্রিক্যাল একটা হাউস কোম্পানি, একটা নাট্য কোম্পানির সঙ্গে তার পরিচয় হয়। and some minor role was played by him on the stage before the audience. এবং মঞ্চে তিনি দর্শকদের সামনে কিছু গৌণ অভিনয়, ছোটখাটো মানে কিছু রোলও অভিনয় করেছিলেন। হ্যাঁ, তারপর হঠাৎ a miracle happened, একটা অলৌকিক ঘটনা ঘটলো। a miracle happened, fate favored him, ভাগ্য তার প্রতি সুপ্রসন্ন হলো। একটা অলৌকিক ঘটনা ঘটে গেল, মানে একটা মানে ড্রাস্টিক চেঞ্জ কেম টু হিজ লাইফ। তার জীবনে হঠাৎ একটা পরিবর্তন ঘটলো। কিভাবে? তিনি wrote brilliant dramas, comedies, tragedies, historical plays and a book of sonnet. তিনি অনেকগুলো একের পর এক নাটক লিখতে শুরু করলেন, ঠিক আছে? His dramas includes tragedy, comedy, historical plays, tragicomedies, okay? একের পর এক নাটক লিখতে লাগলেন and his plays came to be performed on the stage before the audience one after another. এবং তার নাটকগুলি একের পর এক মঞ্চে দর্শকদের সামনে অভিনয় হতে লাগলো। হ্যাঁ, and all his plays achieved a great success. সমস্ত নাটক কিন্তু তার মানে ব্যাপক
সাফল্য অর্জন করলো, লাভ করলো, এবং এইভাবে তিনি একজন মানে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন নাট্যকারে পরিণত হলেন। হি owned power, price and prestige, three P's. He became the owner, he became the possessor of three P's. Three P's. Three P's means power, price and prestige. Power, price and prestige. যে জিনিসগুলো তার আগে ছিল না, পাওয়ার ছিল না, প্রাইস ছিল না, প্রেস্টিজ ছিল না, এইগুলি কিন্তু তিনি আবার মালিক হলেন। তারপর এই কাজগুলো কিন্তু তার মানে ঘটছে কখন, এক সময়তে he had to leave his native land, native place or birthplace স্ট্র্যাটফোর্ড। স্ট্র্যাটফোর্ডে আগেই বলেছি এটা ছিল তার জন্মস্থান, লন্ডনের একটা মানে অঞ্চল, এরিয়া। এই স্ট্র্যাটফোর্ড কিন্তু তাকে এক সময়তে ত্যাগ করতে হয়েছিল বিকজ অফ এ অফেন্স কমিটেড বাই হিম। হোয়াট ইজ দ্য অফেন্স? ইট ইজ নট ক্লিয়ারলি স্টেটেড। মানে একটা অজানা অপরাধের কারণে তাকে তার জন্মস্থান ত্যাগ করতে হয়েছিল। অ্যান্ড হি সাডেনলি অ্যারাইভড ইন দ্য সিটি অফ লন্ডন। লন্ডন শহরে উপস্থিত হন, এবং লন্ডন শহরে উপস্থিত হয়ে ওই মানে ধনী অভিজাত সম্প্রদায়ের যারা মানুষ তাদের ঘোড়া দেখাশোনা করতেন, এবং সেই লন্ডন শহরে থাকাকালীনই তার এই মানে নাট্য কোম্পানির সঙ্গে পরিচয় হয়। সেখানে ছোটখাটো কিছু অভিনয় করেন, তারপর একের পর এক নাটক লিখতে শুরু করেন। হ্যাঁ, একের পর এক নাটক লিখতে শুরু করেন, নাটকগুলি তার মঞ্চস্থ হতে লাগে, একের পর এক মানে ব্যাপক সাফল্য আসতে থাকে তার ঝুলিতে, এবং তিনি এইভাবে একজন বিখ্যাত নাট্যকার, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন একজন নাট্যকার হিসাবে পরিচিত হলেন। তারপরে 1613 সালে in 1613 he came back to his native land Stratford। 1613 সালে তিনি নিজের জন্মভিটে স্ট্র্যাটফোর্ডে ফিরে আসলেন আফটার কমপ্লিটিং a career of successful dramatist. After completing a career of a successful dramatist in 1613, he returned to his native land Stratford, and after a few years in 1616 he breathed his last. He passed away, he died. 1616 সালে তিনি মারা গেছিলেন। তো এইটুকু আমরা তার লাইফ হিস্ট্রি প্রোফাইল সম্পর্কে জানতে পারি। তো এই উইলিয়াম শেক্সপিয়ার মানে এত বিখ্যাত নাট্যকার, এত বিখ্যাত মানে একজন পোয়েট, সনেটিয়ার, সনেটের সম্রাট, এর নাটক সম্পর্কে তোমরা উঁচু ক্লাসে অনেক পড়বে। অসাধারণ লেখা, অসাধারণ লেখা। হ্যাঁ, তো কতগুলো নাটক তোমার যেমন ম্যাকবেথ আছে, অথেলো আছে, জুলিয়াস সিজার আছে, কিং লিয়ার আছে, মিজার ফর 12th নাইট, অ্যাজ ইউ লাইক ইট, হ্যাঁ, মিডসামারস ড্রিমস, এরকম তোমার অসংখ্য নাটক আছে উইলিয়াম শেক্সপিয়ারের। তো এই তো মানে নাটকের সম্রাট, একজন নাট্যকার, কিন্তু তার আরেকটা বড় পরিচয় আছে, তিনি একজন সনেটিয়ার। এর আগে তোমাদের পেট্রার্চান সনেট সম্পর্কে বলেছিলাম। পেট্রার্চান সনেটের যে সনেট ফর্ম সেটাকে জন কিটস অনুকরণ করেছিল, আর্থার রিম্বো এরা বলেছে এগুলো। তো শেক্সপিয়ার কিন্তু নতুন আঙ্গিকে, নতুন মানে স্টাইলে তিনি সনেট লিখেন। শেক্সপিরিয়ান সনেট বলা হয়, শেক্সপিয়ারের যে সনেট সেগুলিকে শেক্সপিরিয়ান সনেট বলা হয়।
শেক্সপিয়ারিয়ান সনেট, শেক্সপিয়ারিয়ান সনেট বলা হয়। তো এই শেক্সপিয়ারিয়ান সনেট, তিনি সনেট লিখেছিলেন কখান? টোটাল তিনি সনেট লিখেছেন 154 খানা। একটা বুক অফ সনেট আছে, 154 খানা সনেট লিখেছেন। এই সনেটগুলিকে তিনটি সিরিজে ভাগ করা হয়। 3 সনেট সিরিজ, একটা মানে ফার্স্ট সিরিজ, সেকেন্ড সিরিজ, থার্ড সিরিজ। ফার্স্ট সিরিজে কি আছে? ফার্স্ট সিরিজে আছে তোমার ম্যাসকুলাইন সনেট সিরিজ, ম্যাসকুলাইন সনেট সিরিজ। এই ম্যাসকুলাইন সনেট সিরিজ। আর একটা আছে তোমার ডার্ক লেডি সনেট সিরিজ, ডার্ক লেডি সনেট সিরিজ। আর একটা আছে ভেনাস সিরিজ, ভেনাস সিরিজ। এই তিনটি সিরিজে ভাগ করা হয় 154 খানা সনেটকে। তো এই ম্যাসকুলাইন সনেট সিরিজ, এই ম্যাসকুলাইন সনেট সিরিজে আছে তোমার 1 থেকে 126 খানা সনেট। 1 থেকে 126 খানা সনেটকে এই ম্যাসকুলাইন সনেট সিরিজের মধ্যে ফেলা হয়েছে। তার কারণ হচ্ছে যে from 1 to 126 sonnets are addressed to a young man of exceptional charms and beauty. অসাধারণ সৌন্দর্য, অসাধারণ মানে জৌলুসের মানে অধিকারী একজন ইয়ং ম্যান, একজন ইয়ং ম্যানকে অ্যাড্রেস করে সম্বোধন করে 1 থেকে 126 খানা সনেট উল্লেখ করা হয়েছে। ওই ইয়ং ম্যানকে অ্যাড্রেস করা হয়েছে 1 থেকে 126 নম্বর সনেটে। এই 1 থেকে 126 সনেটকে ম্যাসকুলাইন সনেট সিরিজ বলা হয়। আর 127 থেকে 152 খানা সনেট, 127 থেকে 152, এটা হচ্ছে ডার্ক লেডি সনেট সিরিজ বলা হয়। এই 127 থেকে 152 খানা সনেট, এই যে যতগুলো সনেট আছে এই সনেটগুলি কি করা হয়েছে? একজন মানে আননোন মহিলাকে অ্যাড্রেস করে লেখা হয়েছে। The sonnets from 1 to 27 to 152 have been addressed to a young lady who is especially known as dark lady. একজন অজ্ঞাত পরিচয় একজন মহিলা, আননোন লেডি, তাকে সম্বোধন করে 127 থেকে 152 খানা পর্যন্ত সনেটগুলিকে অ্যাড্রেস করা হয়েছে, লেখা হয়েছে। এগুলিকে ডার্ক লেডি সনেট সিরিজ বলা হয়। and the remaining 2 sonnets, বাকি সনেট দুটো থাকলো 53, 54, 153 এবং 154। এই দুখানা সনেটস, these 2 sonnets are addressed to Venus. Who is Venus? According to Roman mythology, Venus is the goddess of love and beauty. রোমানদের সৌন্দর্য এবং প্রেমের দেবী হচ্ছে ভেনাস। The Roman goddess of love and beauty, Venus. এই ভেনাসকে অ্যাড্রেস করে তোমার 153, 154 এই দুখানা সনেট লেখা হয়েছে। তো এই 154 খানা সনেটের বিষয়বস্তু এইভাবে ভাগ করা হয়েছে। একটা ম্যাসকুলাইন সনেট সিরিজ, ডার্ক লেডি সনেট সিরিজ আর ভেনাস সিরিজ। তো আমাদের যে পাঠ্য বইয়ে যে সনেটটা আছে, shall I compare thee to a summer day? Shall I compare thee? Shall I compare thee to a summer's day? এটা হচ্ছে সনেট নাম্বার 18। 18 নম্বর সনেট আমাদের যে টেক্সটে আছে পাঠ্য বইয়ে, এর সনেট নাম্বার মানে সিরিয়াল নাম্বার হচ্ছে 18। 18 নম্বর সনেট, shall I compare thee to a summer's day? আমি কি তোমাকে একটা গ্রীষ্মকালের দিনের সঙ্গে কম্পেয়ার করতে পারি, তুলনা করতে পারি? ঠিক এটা কোশ্চেনের আকারে শিরোনামটা, টাইটেলটাকে নির্বাচন করা হয়েছে। তো আগে বলেছি এটা
ম্যাসকুলাইন সনেট সিরিজের মধ্যে পড়ছি, যেহেতু একজন মানে ইয়ং ম্যান, একজন ইয়ং ম্যান হু ইজ exceptionally charm and beauties owner, a young man who is exceptionally charms and beauties owner. তো এই যে একজন অসাধারণ সুন্দর, অসাধারণ মানে জৌলুসের অধিকারী একজন মানে ইয়ং ম্যানকে অ্যাড্রেস করে এই সনেটটা লেখা হচ্ছে। এই সনেটে তোমার কবি উইলিয়াম শেক্সপিয়ার কি বলছে, আমরা প্যারাফ্রেজ আকারে মানে ওয়ান মানে লাইন বাই লাইন পড়ব। তো এখানে আরেকটা কথা বলি, এখানে এই সমস্ত কবিতাই, হ্যাঁ, শেক্সপিয়ার কিন্তু মানে আর্টের জয়গান করেছেন। আর্ট মানে হচ্ছে শিল্প চাতুর্য, যাকে আমরা বলি। আর্টের ক্লাস আমি একদিন তোমাদের নিব, আর্ট সম্পর্কে একদিন আলোচনা করলে ক্লিয়ার হয়ে যাবে। কারণ আর্ট অ্যাকচুয়ালি আর্টের ধারণা যদি ক্লিয়ার না হয়, সাহিত্য মানে লিটারেচার স্টুডেন্ট বা লিটারেচার পড়তে গেলে আর্টের ধারণা ক্লিয়ার থাকা দরকার। মানে অ্যাজ এ টিচার আই বিলিভ every student should have some knowledge about art before entering the stage of great literature study. এই মহৎ সাহিত্য পাঠের আসরে প্রবেশ করার পূর্বে প্রতিটা ছাত্রছাত্রীর আর্ট সম্পর্কে ধারণা থাকা বাঞ্ছনীয়, এটা আমি মনে করি। তো আর্টের ক্লাস আমি পরে একদিন নেব, তোমাদের আর্টের ধারণা ক্লিয়ার করার চেষ্টা করব। তো আর্ট এখানে সময়, যে টাইম যে তোমার ড্যামেজ বা যে র্যাভেজ বা ডিস্ট্রাকশন মানে সৃষ্টি করে, সময়ের দ্বারা যে ধ্বংস লীলা, সময়ের দ্বারা যে তোমার মানে ড্যামেজ সাধিত হয়, সেই ড্যামেজকে মানে আর্ট কিন্তু চিরস্থায়ী করে রাখে। বলছে যে এখানে আর্ট ক্যান ইজিলি ডিফিট টাইম। ঠিক আছে, এই টাইম কিন্তু আর্টের কাছে কিন্তু পরাজিত। আর্ট সময়কে খুব সহজেই পরাজিত করতে পারে। আর্ট কিন্তু সবকিছুকে চিরস্থির করে রাখে। আর্ট অ্যারেস্ট দ্য মোমেন্ট, আর্ট অ্যারেস্ট দ্য বিউটি। বলছে আর্ট বিউটিকে ধরে রাখে, মুহূর্তকে ধরে রাখে। ঠিক আছে, যে সৌন্দর্য, যে বিউটিফুল অবজেক্টস মানে যে মানে যা কিছু সুন্দর, সব কিছু একদিন সময়ের মানে ধারাবাহিকতায় উইথ দি প্যাসেজ অফ টাইম একদিন সমস্ত সুন্দর জিনিস ধ্বংস হয়ে যাবে। কিন্তু সেই সুন্দর জিনিসগুলো কি হবে, আর্টের দ্বারা সেগুলিকে সংরক্ষিত করে রাখা হয়। তাই এখানে বলছেন যে আর্ট ক্যান ইজিলি ডিফিট টাইম। ঠিক আছে, যে মানে সময়কেও কিন্তু অতিক্রম করে যেতে পারে আর্ট। সেটা কিভাবে আমরা সেটা জানবো। ফাইন আর্ট আছে তোমার, এখানে ফাইন আর্ট আছে কিছু চারুশিল্প, কারুশিল্পের বিষয়গুলো, এগুলো পরে ক্লাসে আলোচনা করব। তো এটা এই যে কবিতা, নাটক, গল্প আমরা যা বলে গেলে সবই কিন্তু একটা আর্ট। ঠিক আছে, কবিতা একটা আর্ট, নাটক একটা আর্ট, উপন্যাস একটা আর্ট, ছোট গল্প একটা আর্ট, এই যা কিছু আছে সবই কিন্তু আর্ট এগুলা। তো এখানে এবার কবিতার লাইনে মানে আমরা চলে যাই, প্যারাফ্রেজ আকারে পড়ব। এখানে দেখো ওপেনিং লাইন অফ দ্য সনেট, প্রথম লাইনটা দেখো, শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার স্ট্রিট। এখানে আরেকটা কথা বলে রাখি, শেক্সপিয়ারের এই যে 154 খানা সনেট, এই সনেটের প্রায় মানে প্রতিটা সনেটেরই ম্যাক্সিমাম মানে ওপেনিং লাইন যেটা ফার্স্ট লাইন, সেটাই কিন্তু মানে কবিতার হেডিং, টাইটেল, শিরোনাম হয়েছে। কিন্তু কবিতার যেটা হেডিং মানে ফার্স্ট লাইন, ওপেনিং লাইন, সেটাই কিন্তু কবিতার টাইটেল হয়েছে, শিরোনাম। তো শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার স্ট্রিট, বলছে আমি তোমাকে একজন গ্রীষ্মকালের দিনের সঙ্গে তুলনা করতে পারি। দাও আর্ট মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেট। এই যে দাও, এখানে দাও ব্যবহার করছে। দাও মিনস এখানে দাও বলতে এখানে ইউ। ওল্ড ইংলিশে দাও ব্যবহার করা হয়, ব্যবহার করা হতো, এখন দাওয়ের পরিবর্তে আমরা ইউ ব্যবহার করি। তাহলে দাও বলতে এখানে ইউ। বলছে দাও আর্ট, এখানে আর্ট আছে, আর্ট বলতে এখানে আর। ঠিক আছে, আর তুমি হচ্ছে দাও আর আর্ট মোর লাভলি। লাভলি মিনস বিউটিফুল, হ্যান্ডসাম, প্রেটি, অ্যাট্রাকটিভ, চার্মিং। বলছে তুমি অনেক বেশি হ্যান্ডসাম, অনেক বেশি প্রেটি, অনেক বেশি অ্যাট্রাকটিভ, অ্যান্ড মোর টেম্পারেট, এবং অনেক বেশি
তুমি সংযত, অনেক বেশি মডারেট, অনেক বেশি মাইল্ড, টেম্পারেট। টেম্পারেট মিন্স মডারেট অ্যান্ড মাইল্ড, সংযত। রাফ উইন্ডস ডু শেক দ্য ডার্লিং বার্ডস অফ মে। রাফ উইন্ডস মানে রাফ উইন্ডস বলতে কি, মানে অদম্য বাতাস, আনকন্ট্রোলেবল উইন্ডস, অদম্য বাতাস, যে বাতাসকে দমন করা যায় না, সেই রাফ উইন্ডস ডু শেক দ্য ডার্লিং বার্ডস অফ মে। মে মাসের যে ফুলের কুড়ি, মানে বার্ডস মানে এখানে ফুলের কুড়িকে আমরা বলি আর কি, ঠিক আছে, দ্য আনরুলি বার্ডস অফ দ্য ফ্লাওয়ার, সেটাকে বলছে ডার্লিং বার্ডস অফ মে। সেগুলোকে কি করে, মানে সেক, সেক মেন হচ্ছে ট্রেম্বিল, ট্রেম্বিল মানে ঝাঁকুনি দেয়, মানে কম্পিত করে। শেক মিন্স হচ্ছে ট্রেম্বিল, কম্পিত করা। শেক মিন হচ্ছে ট্রেম্বিল, কম্পিত করা। যে মানে অদম্য বাতাস, কখন, গ্রীষ্মকালে, যে গ্রীষ্মকালীন অদম্য বাতাস ফুলের কুড়িগুলিকে মানে প্রকম্পিত করে, আন্দোলিত করে। And summer's lease hath wall to short a date. And summer's lease, summer's lease, summer's lease, summer's lease বলতে গ্রীষ্মকালীন যে সময়, মানে ডিউরেশন অফ এ সামার, ডিউরেশন, ডিউরেশন অফ সামার, গ্রীষ্মের যে সময়কাল সেটাকে বলছে সামার্স লিজ। তো বলছে সামার্স লিজটা বলছে একটা শর্ট, গ্রীষ্মকালীন যে সময়কাল, টাইমিং অফ দ্য সামার, এটা ভেরি শর্ট, খুবই স্বল্পকালী স্থায়ী। ইট ইজ নট পারমানেন্ট, এটা হচ্ছে মোমেন্টাস, মোমেন্টারি, ক্ষণস্থায়ী, অ্যান্ড ট্রানজিটরি। হচ্ছে গ্রীষ্মকালীন যে সময়কালটা সেটা তো চিরস্থায়ী নয়, এটা তো ক্ষণস্থায়ী। হ্যাঁ, আর তাহলে এই যে চার লাইন আমরা পড়লাম প্রথমে, এই চার লাইন, এটা হচ্ছে একটা কোয়ার্টারেন। তোমার শেক্সপিয়ারের সনেতে 3 কোয়ার্টারেন্স আছে, 3 কোয়ার্টারেন, কোয়ার্টারেন, 3 কোয়ার্টারেন্স। কোয়ার্টারেন মিন্স এ স্ট্যানজা অফ 4 লাইন, 4 লাইনসের একটা স্ট্যানজাকে কোয়ার্টারেন বলা হয়। তাহলে এখানে 3 কোয়ার্টারেন্স আছে, 3 স্ট্যানজা অফ 4 লাইনস ইজ, এবং লাস্টে একটা রিমেনিং কাউপ্লেট আছে, কাউপ্লেট, কাউপ্লেট হচ্ছে স্ট্যানজা অফ 2 লাইন, 2 লাইনের একটা স্ট্যানজা। তাহলে এই কবিতার যে স্ট্রাকচার, যেমন মানে সনেটিক্যাল স্ট্রাকচারটা যদি দেখি, তাহলে এখানে 3 কোয়ার্টারেন্স পাবো, 4 লাইনের 3টি স্ট্যানজা, লাস্টে 2 লাইনের একটা স্ট্যানজা, রিমেনিং কাউপ্লেট। এই টোটাল 14 লাইন, যে এটা সনেট। এটা তো প্রথম কোয়ার্টারেনটা আমরা পড়লাম। তো প্রথম কোয়ার্টারেনে এখানে কবি মানে তার বন্ধুকে জিজ্ঞাসা করছে অ্যাড্রেস করে, যে ক্যান আই কম্পেয়ার ইউ টু এ সামার ট্রি, তোমাকে আমি একটা গ্রীষ্মকালীন দিনের সঙ্গে তুলনা করতে পারি। হাউ ক্যান আই কম্পেয়ার ইউ টু এ সামার ট্রি, কেমন করে আমি তোমাকে মানে সামারের দিনের সঙ্গে তুলনা করতে পারি। দেয়ার ইজ এ big differences, there is a clear differences, contrast between and summer tree। একটা গ্রীষ্মকাল এবং তোমার মধ্যে যে একটা বৈপরীত্য মানে আছে, সেই বৈপরীত্য থাকার কারণে আমি তোমাকে গ্রীষ্মকালের দিনের সঙ্গে তুলনা করতে পারছি না। তাহলে হোয়াট আর দ্য কন্ট্রাস্ট, এখানে বৈপরীত্যগুলো কি কি? কন্ট্রাস্টের কথা এখানে বলেছে যে ইউ আর মোর লাভলি, ইউ আর মোর হ্যান্ডসাম, ইউ আর মোর টেম্পারেট, ইউ আর মোর মাইল্ড দেন দ্য সামার ট্রি। গ্রীষ্মকালের যে একটা দিন, তার থেকে তুমি অনেক বেশি সংযত, অনেক বেশি সুন্দর, অনেক বেশি মানে চার্মিং, অনেক বেশি আকর্ষণীয়, অ্যাট্রাকটিভ। তাহলে এই পরিস্থিতিতে আই ক্যান নেভার কম্পেয়ার ইউ টু এ সামার ট্রি, একটা গ্রীষ্মকালের দিনের সঙ্গে তুলনা করতে পারছি না। তারপরে সেকেন্ড কজ দেখিছে, দ্য টাইমিং অফ দ্য সামার, the duration of the summer is very short, is transitory and momentary, not permanent। বলছে গ্রীষ্মকালের যে সময়কাল, ডিউরেশন, সেটা হচ্ছে খুবই সংক্ষিপ্ত, সেটা চিরস্থায়ী নয়। ঠিক আছে, যদি তোমার
যে বিউটি, তোমার যে চার্ম, তোমার যে সৌন্দর্য সেটার সঙ্গে তুলনা করা যায়, তাহলে সেই তুলনায় গ্রীষ্মকালীন সময়কালটা খুবই ছোট, সংক্ষিপ্ত। আর তোমার সৌন্দর্য হচ্ছে শাশ্বত, তোমার সৌন্দর্য কোনোদিন নষ্ট হবে না, কোনোদিন ধ্বংস হবে না। কিভাবে ধ্বংস হবে না, নষ্ট হবে না, আমরা পরে জানছি। তাহলে এখানে গ্রীষ্মকালের দিনের সঙ্গে কবির বন্ধুর সৌন্দর্যকে কম্পেয়ার করা যাচ্ছে না। তারপরে এবার সেকেন্ড কোয়ার্টারে আমরা পড়ব। সেকেন্ড কোয়ার্টারে বলছে যে সামটাইম টু হোয়াট দি আই অফ হেভেন শাইনস, সামটাইমস মাঝে মাঝে, টু হোয়াট এত গরম, এত মানে হট উষ্ণ, ওয়ার্ম, দি আই অফ হেভেন, দি আই অফ হেভেন বলতে এখানে সূর্যকে বোঝানো হচ্ছে। দি আই অফ হেভেন মানে আকাশের চোখ, দি আই অফ হেভেন, দি আই অফ হেভেন বলতে এখানে তোমার সানকে বোঝানো হয়েছে, সূর্যকে বোঝানো হয়েছে। আকাশের চোখ বলতে সূর্য। তো সামটাইম মাঝে মাঝে, টু হট এত গরম, এত উষ্ণ, দি আই অফ হেভেন সাইন্স বলছে আকাশের মানে চোখ মানে সূর্য এত মানে কিরণ দেয় উষ্ণভাবে, এত মানে মানে প্রচন্ডভাবে সূর্যের মানে কিরণ দেখা যায় মাঝে মাঝে গ্রীষ্মকালে। অ্যান্ড অফেন ইজ হিজ গোল্ড কমপ্লেক্সিয়ন ডিমড, মাঝে মাঝে দেখা যাচ্ছে এত উষ্ণ, এত এক্সেসিভ হিট, অ্যান্ড পরক্ষণে আবার দেখা যাচ্ছে সেই হিট কোথায় মানে হারিয়ে গেছে, সেটা একদম মানে ডিমড হয়ে গেছে, মানে উষা হয়ে গেছে, সেটা যেন একটু অন্ধকার অন্ধকার হয়ে গেছে। হ্যাঁ, তো বলছি যে গ্রীষ্মকালে এটা একটা বৈশিষ্ট্য, যে গ্রীষ্মকালে সূর্যের তেজ প্রচন্ড থাকছে। ইন দ্য সামার সিজন দ্য সান সামটাইম হিটস এক্সেসিভলি, the sun sometimes shines excessively, and after a few time the hotness, the warmth of the sun is lost. আবার পরক্ষণে দেখা যায় সূর্যের সেই তেজ, সূর্যের সেই উত্তাপ সেটা আবার হারিয়ে যায়। মানে গোল্ড কমপ্লেক্সিয়ন মানে গোল্ডেন কালার অফ দি সান, গোল্ড কমপ্লেক্সিয়ন মিন সূর্যের যে সোনালী রং, সেই সোনালী রংটা কি হয়ে যায় একটু ডিমড মানে গেটস পেল, ডিমড, ডিমড মিন হচ্ছে গেটস পেল মানে বিবর্ণ হয়ে যায়, গেটস পেল। তাহলে এত তেজ, এত মানে তারুণ্য, এত মানে জলুস সূর্যের, সেই তারুণ্য, সেই জলুস, সেই তেজ পরক্ষণে আবার দেখা যায় সেটা গেটস পেল, বিবর্ণ হয়ে গেছে, হারিয়ে গেছে, সেই গোল্ডেন কালারটা নেই। And every fair from fair sometime declines, and every fair means every fearful objects on earth, পৃথিবীর সমস্ত সুন্দর জিনিস, every fair means every beautiful objects, every fearful objects on earth, পৃথিবীর সমস্ত সুন্দর জিনিসকে বোঝাচ্ছে। and every fair from fair sometimes declines, আবার বলছে যে মাঝে মাঝে সমস্ত পৃথিবীর সুন্দর জিনিস যেগুলা সেগুলা ডিক্লাইন্স হয়ে যায়, ডিক্লাইন মানে হারিয়ে যায়, নষ্ট হয়ে যায়, ডেস্ট্রয় হয়ে যায়, লুজ হয়ে যায়, ডিকেজ। ঠিক আছে, তাহলে ডিক্লাইন্স মিন্স এখানে ডিকেজ, ক্ষয়প্রাপ্ত হওয়া, ক্ষয় যাওয়া, ডিক্লাইন্স, ডিক্লাইন্স মিন্স হচ্ছে এখানে ডিকে, ডিকে, ডিকে অর লুজ। ঠিক আছে, তাহলে পৃথিবীর সমস্ত সুন্দর জিনিস তার সৌন্দর্য হারিয়ে ফেলে, কোনো কিছুই মানে চিরস্থায়ী থাকে না, তো তাই সুন্দর জিনিসও নষ্ট হয়ে যায়। তারপরে কি বলছে দেখো, বাই চান্স or nature's changing course untrimmed, and by chance nature's changing course, হঠাৎ, বাই চান্স মানে হঠাৎ, or nature's changing course untrimmed, nature's changing course মানে change is the law of nature, প্রকৃতির মানে নিয়মই হচ্ছে পরিবর্তনশীলতা, চেঞ্জ ইজ দ্য ল অফ নেচার। তাই বলছে দ্য চেঞ্জিং অ্যাসপেক্ট অফ নেচার, প্রকৃতির যে মানে চেঞ্জিং অ্যাসপেক্ট, ট্রানজিটরি অ্যাসপেক্ট, প্রকৃতির যে মানে পরিবর্তনশীল দিক যেটা, চেঞ্জিং অ্যাসপেক্ট অফ নেচার, সেটাও বলছে যে বাই চান্স হঠাৎ মাঝে মাঝে সেটা কি হয়, আনট্রিমড হয়ে যায়,
আনট্রিমড মানে সেটা মানে আনট্রিমড বলতে এখানে তোমাদের টেক্সটে দেওয়া আছে আনট্রিমড মিন্স আনকাট, মানে আনট্রিমড অ্যাকচুয়ালি আনট্রিমড মানে হচ্ছে মানে ল্যাক অফ মেইনটেনেন্স। অনেক কিছু হয়তো মানে রক্ষণাবেক্ষণের অভাবের কারণে কি হয় মানে অনেক কিছু মানে পরিবর্তনটা হয়তো অনেক সময় চোখে পড়ে না। হ্যাঁ, আনট্রিমড তাহলে এখানে এখানে কি বলছে, বাই চান্স অর নেচার চেঞ্জিং অ্যাসপেক্ট আনট্রিমড, বলছে যে প্রকৃতির যে মানে পরিবর্তনশীল দিক যেগুলা সেগুলো আবার মাঝে মাঝে আনকাট থাকে, অপরিবর্তিত থেকে যায়। কিসের কারণে? বিকজ অফ ল্যাক অফ মেইনটেনেন্স, মানে রক্ষণাবেক্ষণের অভাবে। যেমন একটা এক্সাম্পল দিই, হয়তো মানে যে বাড়িতে হয়তো কিছু মানে গাছের হয়তো মানে বেড়া আছে, যেটা হেজ বলা, হেজ গাছের যে বেড়া থাকে না, ছোট ছোট মানে মানে হেজ গাছ তাদের বেড়ার মতো তৈরি হয়, সেগুলো কি হয় মাঝে মাঝে সেই ছোট ছোট যে ব্রাশের মানে ডালপালা সেগুলি ছেটে দিতে হয়, ট্রিম মানে ছেটে ফেলা। তো সেগুলো যদি অনেক সময় মেনটেনেন্স ঠিকঠাক না করা হয় তাহলে কি হয় মানে সেগুলা মানে বিভিন্ন মানে দিকে বাড়তে থাকে, মানে যে উদ্দেশ্য নিয়ে মানে হেজ গাছের যে বেড়াগুলি মানে করা হয় আর কি, ফেন্স অফ হেজ ট্রিজ যেটাকে আমরা বলি, তো সেটি কি হয় সেটাকে যদি একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর যদি ছেটে ফেলানো হয় তাহলে তাদের যে সৌন্দর্য সেই সৌন্দর্যটা কিন্তু থাকে না। তাই বলছে যে এটাকে মানে রক্ষণাবেক্ষণের অভাবের কারণে অনেক সময় যে চেঞ্জিং কোর্স অফ নেচার সেটা ঠিকঠাক বজায় থাকে না। তাহলে এখানে আমরা সেকেন্ড কোয়ার্টারেন্ট পড়লাম। সেকেন্ড কোয়ার্টারেন্টে এখানে সূর্যের যে তারুণ্য, সূর্যের যে তেজ সেটা একসময় থাকছে, তারপরে আবার সেটা বিবর্ণ হয়ে যাচ্ছে, তার সেই মানে গোল্ডেন কালারটাকে হারিয়ে ফেলছে। তারপর পৃথিবীর সমস্ত সুন্দর অবজেক্ট, সুন্দর জিনিস সে তাদের সৌন্দর্যকে হারিয়ে ফেলছে। ঠিক আছে, প্রকৃতির চেঞ্জিং যে মানে দিক যেগুলো পরিবর্তনশীল মানে দিক সমূহ সেগুলি অনেক সময় বাদ পড়ে যাচ্ছে রক্ষণাবেক্ষণের অভাবে। এটা হচ্ছে সেকেন্ড কোয়ার্টারেন্ট। এবার থার্ড কোয়ার্টারেন্টে কি বলছে? থার্ড কোয়ার্টারেন্ট হচ্ছে বাট দ্য এটারনাল সামার শ্যাল নট ফেড, কিন্তু তোমার যে এটারনাল সামার, তোমার যে শাশ্বত গ্রীষ্মকাল, তোমার যে শাশ্বত গ্রীষ্মকাল, চিরন্তন গ্রীষ্মকাল, মানে এটারনাল সামার বলতে এখানে আনফেডিং বিউটি অফ দ্য পোয়েটস ফ্রেন্ড, কবির বন্ধুর সেই মানে আনফেডিং বিউটির কথা বলা আছে, যে বিউটি কোনোদিন ফেড হবে না। আনফেড, যে বিউটি কোনোদিন ফেড হবে না, ফেডের অপোজিট আনফেড। তাহলে আনফেডিং বিউটি অফ পোয়েটস ফ্রেন্ড সেটাকে বলা হচ্ছে সামার বিউটি। এটারনাল সামার শ্যাল নট ফেড, বলছে তোমার সৌন্দর্য তো কোনোদিন মানে মলিন হবে না, বিলীন হবে না, নষ্ট হবে না। নর লুজ পজেশন অফ দ্যাট ফেয়ার দাও ওস্ট, বা তুমি যে সৌন্দর্য মানে ধারণ করে আছো, তোমার যে সৌন্দর্য রয়েছে সেই সৌন্দর্য তুমি কোনোদিনই হারাবে না। ঠিক আছে, এখানে এটাই বলতে চাইছে। এখানে এই লাইনটা সাজেস্ট করছে আর কি যে but the eternal summer shall not fade. The line suggests that the poet's beloved's beauty, poet's beloved beauty shall never fade, shall never lose. কবির বন্ধুর সেই সৌন্দর্য কখনই ফেড হবে না, কখনই হারাবে না, এটাই বলতে চাইছে। Nor shall death break thou wanderest in his shade, nor shall death break thou wanderest in his shade. এখানে কি বলছে দেখো, এখানে ডেথ, এখানে ইন দিস লাইন ডেথ হ্যাজ বিন পার্সনিফাইড, এই লাইনে মৃত্যুকে একজন মনুষ্য রূপে কল্পনা করা হয়েছে। মৃত্যু, ডেথ, কবি এখানে মৃত্যুকে একটা মানে মনুষ্য হিসেবে, হিউম্যান বিং হিসাবে কল্পনা করেছেন। ডেথ হ্যাজ বিন পার্সনিফাইড হেয়ার, তো বলছে যে ডেথ হ্যাজ আনকন্ট্রোলেবল পাওয়ার, and because of its uncontrollable power death boast of, death is boast of, proud, বলছে তার অদম্য শক্তির কারণে মৃত্যু খুব অহংকার করে, খুব মানে দেমাগ প্রকাশ করে, আস্ফালন দেখায়।
তো এখানে বলছে যে এই আস্ফালন দেখানো, এই যে আনকন্ট্রোলেবল শক্তির অধিকারী মৃত্যু, এই মৃত্যুও কিন্তু তোমাকে টেনে হিঁচড়ে তার অন্ধকার রাজ্যে নিয়ে যেতে পারবে না। মৃত্যুও তোমার কাছে পরাজিত হবে। কবির বন্ধুর যে সৌন্দর্য, সেই সৌন্দর্যের কাছে বলছে মৃত্যুও কিন্তু অপারগ। কবির বন্ধুর সৌন্দর্যকে মৃত্যুও কিন্তু নষ্ট করতে পারবে না, ধ্বংস করতে পারবে না, এটাই বলতে চাইছে। ডেথ উইল নেভার বি এবল টু ডেস্ট্রয় দি পোয়েটস বিলাভেড ফ্রেন্ডস এটারনাল বিউটি চার্মস। ঠিক আছে, কবির বন্ধুর সৌন্দর্যকে কখনোই মৃত্যু ধ্বংস করতে পারবে না। কিভাবে ধ্বংস করতে পারবে না সেটা পরে আমরা জানবো। in his shade বলতে in the dark region, in the dark area of death, in his shade বলতে মৃত্যুর অন্ধকার জায়গায়, মৃত্যুর অন্ধকার অঞ্চলে। when in eternal lines to time thou growest, when in eternal lines, when in eternal lines to time thou growest, বলছে যে যখন তুমি আমার এই মানে লাইন্স বলতে এখানে কাকে বোঝাচ্ছে, এখানে লাইন্স বলা হয়েছে, এখানে লাইন্স বলছে যে when in eternal lines, eternal lines এখানে লাইন্স বলতে এখানে the metrical lines of poem, metrical lines মানে এখানে কবিতার লাইনগুলির কথা বলা হয়েছে। এখানে eternal line বলতে এখানে কবিতার লাইনগুলির কথা বলা হচ্ছে। কবিতার লাইন, metrical lines or verses of a poem, সেই কবিতার লাইনের মধ্য দিয়ে, ভার্সের পঙ্ক্তির মধ্য দিয়ে কবির বন্ধুর সৌন্দর্য চিরস্থায়ী থাকবে, এটারনাল থাকবে, শাশ্বত থাকবে। সেটা সময়ও কোনোদিন তার সৌন্দর্যকে নষ্ট করতে পারবে না, ধ্বংস করতে পারবে না। তাই বলছে যে when in eternal lines, এই শাশ্বত চিরন্তন লাইনের মধ্য দিয়ে যখন মানে দাও গ্রোস্ট, তুমি বেড়ে উঠবে, তুমি বড় হবে, তোমার সেই সৌন্দর্যকে টাইমও কিন্তু নষ্ট করতে পারবে না। কি উইথ দি প্যাসেজ অফ টাইম every beautiful objects is destroyed, is damaged। বলছে সময়ের ধারাবাহিকতায় একদিন পৃথিবীর সমস্ত সুন্দর জিনিস নষ্ট হয়ে যায়। ঠিক আছে, even a lustrous eyes of a beautiful girl can never arrest her beauty। বলছে মানে লাস্ট্রাস আইজ মানে চোখে কাজল দিয়ে আছে এরকম একজন মহিলা বালিকা, তার চোখ এত সুন্দর, লাস্ট্রাস আইজ। তো বলছে যে লাস্ট্রাস আইজ এরকম মানে অত্যন্ত সুন্দর চোখ যে একজন মহিলা, সে মহিলাও কিন্তু তার চোখের সৌন্দর্যকে ধরে রাখতে পারবে না। উইথ দি প্যাসেজ অফ টাইম ওয়ান ডে হার বিউটি উইল বি ডেস্ট্রয়েড, হার বিউটি উইল বি ড্যামেজড। সময়ের ধারাবাহিকতা একদিন তার সৌন্দর্য কিন্তু নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। বাট কিন্তু থ্রু দ্য এটার্নাল লাইন্স, থ্রু দ্য এটার্নাল ভার্স composed in honor of his friend's glory, his beauty will be eternal forever and forever। বলছে কবিতার বন্ধুর সম্মানার্থে যে কবিতা রচনা করেছে, যে কবিতা লিখেছে, সেই কবিতার মাধ্যমে তার বন্ধুর সৌন্দর্য অমর থাকবে, শাশ্বত থাকবে, ইমর্টাল থাকবে, কোনোদিন নষ্ট হবে না। এটাই বলতে চাইছি। So long as men can breathe or eyes can see, so long as যতদিন পর্যন্ত men can breathe মানুষ শ্বাস প্রশ্বাস নেবে, মানে যতদিন পর্যন্ত মানুষ বেঁচে থাকবে, so long as human being survive or eyes can see, এবং যতদিন পর্যন্ত মানুষের চোখ সবকিছু দেখতে পাবে ততদিন পর্যন্ত, so long ততদিন পর্যন্ত, lives this ততদিন পর্যন্ত তোমার এই সৌন্দর্য জীবিত থাকবে, বেঁচে থাকবে। and this gives life to thee, মানে এই কবিতা বেঁচে থাকবে। this বলতে and so long lives this মানে এই লাইনগুলি, এই কবিতা বেঁচে থাকবে এবং ততদিন পর্যন্ত এই কবিতা তোমাকে জীবন দান করবে, নবজীবন দান করবে। so long lives this and this gives life to thee। তাহলে এখানে আমরা জানলাম যে কবি তার বন্ধুর মানে সৌন্দর্যকে, তার মানে বন্ধুর সৌন্দর্যকে চিরস্থায়ী করার জন্য, তার বন্ধুর সম্মানার্থে তিনি কবিতা লিখেছেন। কবিতার লাইনগুলি যতদিন মানুষ পড়বে ততদিন তার সৌন্দর্য মানুষ স্মরণ করবে। ঠিক আছে, পৃথিবী যতদিন টিকে থাকছে ততদিন
তার বন্ধুর সৌন্দর্য পৃথিবীতে জীবিত থাকবে মানুষের কাছে। কারণ মানুষ যতবার তার কবিতা পড়বে ততবার তার বন্ধুর সেই সৌন্দর্য মানুষের কাছে স্মরিত হবে, হ্যাঁ, স্মরণ করা হবে। কাজেই বলছে যে এভরি বিউটিফুল অবজেক্টস অন দি আর্থ উইল বি damaged, will be caused one day with the passage of time, but my friend's beauty will never be damaged, my friend's beauty will never be destroyed by the poisonous bite of the time. সময়ের বিষাক্ত কামড় মাধ্যমে, কামড়ের দ্বারা আমার বন্ধুর সৌন্দর্য কোনোদিনই নষ্ট হবে না। ঠিক আছে, তাহলে এই হচ্ছে কবিতা প্যারাফ্রেজ আকারে আমরা কবিতাটা পড়লাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। কবিতাটা মানে টেক্সট বইটা ভালো করে খুলে রাখবে, ভিডিওটা বারবার দেখবে, নোট বইয়ের দরকার হলে সহযোগিতা নেবে এবং দেখবে। মানে আশা করি আমি মানে কবিতার বিষয়বস্তু তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। হ্যাঁ, আমি আর বেশি আলোচনা করতে চাইছি না, এখানে শেষ করব। পরে এই কবিতার প্রশ্নোত্তর পর্ব নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তাহলে এখানে তাহলে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।